আজকের পরে তৃণমূলের কোনো বন্ধু যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই হাজী সাহেবের হয়ে যদি ভোট চাইতে আসে, তাদেরকে বলবেন ভোট পরে চাইবে, আগে বলো এই 5 বছরে 25 কোটি টাকা আমাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে, তার তথ্যটাকে আমরা ভোটার আমাদেরকে দেখাও, তারপরে দ্বিতীয়বারের জন্য আমাদের কাছ থেকে ভোট নেবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে বার্তা দিতে চাইছি, নতুন করে ভোট চাইতে আসার আগে বসিরহাটে, বাদুড়িয়াতে, কাটিয়াহাটে, ওইদিকে মিনাখাতে নতুন করে ভোট চাইতে যাওয়ার আগে বিগত 5 বছরে আপনার এমপি পার্লামেন্টে গিয়ে এই বাদুড়িয়ার মানুষের জন্য, কাটিয়াটের মানুষের জন্য, মিনাখার মানুষের জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, হিঙ্গলগঞ্জের মানুষের জন্য কটা কথা বলেছে, তার তথ্যটাকে নিয়ে আসতে হবে, তারপরে নতুন করে ভোট চাইবেন। আপনাদের বাজার ঘাটে তৃণমূলের বন্ধুরা একটা ভুল বার্তা ছড়াচ্ছে যে আইএসএফ নাকি ভোট কাটছে, বলাচ্ছে না? আমি আপনাদের বলি, তথ্য দিয়ে বলবো, এই বসিরহাটে আইএসএফ জিতছে আপনাদের ভোটে, প্রথম কথা। এবার তৃণমূলীরা ভয় পেয়ে কিছু সিপিএম এর লোককে ভাড়া করেছে তৃণমূলের বন্ধুরা। আমি অন ক্যামেরা বলছি, এই বসিরহাট লোকসভাতে কিছু সিপিএম এর লোককে ভাড়া করে তাদেরকে দিয়ে ওই সিপিএম এর বন্ধুরা বিজেপির যতটা না বিরোধিতা করছে, তৃণমূলের যতটা না বিরোধিতা করছে, তার থেকে বেশি বিরোধিতা কার করছে? আইএসএফ এর করছে। কারণ আইএসএফ এখান থেকে বার হচ্ছে। সময় শুধু আপনাদের বলবো, আপনারা যদি দায়িত্ব নিয়ে আজকের পরে বাড়ি গিয়ে অন্তত 10টা করে মানুষকে বুঝাতে পারেন, এই ভোটটা যত বেশি মার্জিন হতে পারে তত বেশি তৃণমূল, বিজেপি, সিপিএম এখানে মুখ থুবড়ে পড়বে। এখানে আমরা ভোটে জিতছি, কিন্তু আমাদের লক্ষ্য এখন কি? মার্জিনটা বাড়ানো। কত ভোটে আমরা জিতবো তার এখন হিসাব চলছে। কারণ সন্দেশখালী দেখিয়ে দিয়েছে, ইটেন্ডা দেখিয়ে দিয়েছে, হাবিসপুর দেখিয়ে দিয়েছে, আর এখানে ফুটবল মাঠও দেখিয়ে দিচ্ছে এরা জয় নিশ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল তো প্রোগ্রাম করলো বসিরহাটে, আমি বড়াই করছি না, তারা বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে অনেকজনকে নিয়ে এসে ভিড় করিয়েছে, আর আমরা কারোর জন্য 50 পয়সা দিইনি। এই হাজার হাজার মানুষ আজকে এখানে এসে ভিড় জমিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আগামী 1 তারিখ আসছে, সকাল সকাল উঠবো, খাম চিহ্নে ভোট দেবো, আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো। আমার সুখ দুঃখের কথা, আমার চাওয়া পাওয়ার কথা, আমার যেটা প্রয়োজন সেটা আক্তার রহমান বিশ্বাস তথা খাম চিহ্নকে দিয়ে সেটা আমি আদায় করে নেব। বলতে পারে সিপিএম এর বন্ধুরা, বলতে পারে তৃণমূলের বন্ধুরা, বিজেপি মিসগাইড করতে পারে, একা কি করবে আক্তার পার্লামেন্টে গিয়ে? শুধু এতটুকু বলে দেবেন, হারা পশ্চিম বাংলাতে 2011 সাল থেকে 2023 সালের শেষ পর্যন্ত এমএলএ ল্যাডের টাকা কত ছিল? বলবে কেন 60 লাখ টাকা? তো বাড়লো কবে? এখন বেড়ে কত হয়েছে? 70 লাখ টাকা। এই 10 লাখ টাকা এক একটা এমএলএ বছরে বেশি করে পাচ্ছে উন্নয়নের জন্য, ওইটা কার জন্য হলো রে? একবার জিজ্ঞাসা করবেন, ওরা উত্তর দেবেন। আপনাদের জানিয়ে রাখি, যদি করার মানসিকতা থাকে, বলার মানসিকতা থাকে, একদিকে 1000 থাকবে, একদিকে একটা থাকলেই যথেষ্ট। পশ্চিম বাংলার বিধানসভাতে একদিকে 293 আর একদিকে সংযুক্ত মোর্চার আইএসএফ একাই এমন কথা বলেছি, চোখে চোখ রেখে মমতা ব্যানার্জির 10 লক্ষ টাকা করে বাড়াতে বাধ্য হয়েছে। তাই আগামী দিনে 543-এর মধ্যে আমার একটাও যদি যে পৌঁছাতে পারে, আপনাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পার্লামেন্টে গেলে, আগামী দিনে পার্লামেন্ট থেকে যদি জনগণের যে কোনো বিল, যদি জনগণের বিপক্ষে কোনো বিল যায়, সেই বিলকে আটকানোর জন্য একাই যথেষ্ট কাফি হয়ে যাবে, যদি মানসিকতা থাকে। এবার আপনারা ডিসাইড করুন ভোটটা কাকে দেবেন। কাকে দেবেন? বিজেপিকে? বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে? বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। কারণ যেমন প্রার্থী দিয়েছে, আমি প্রার্থীর, আমার আগে মুসা বলছিল শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব না। কারণ জানেন, রেখা পাত্ররা যেখানে থাকে, নওশাদ সিদ্দিকীরা যেখানে থাকে, লক্ষ্মীকান্ত হাসদারা যেখানে থাকে, সুকৌশলে সেখানে অশিক্ষিত করে রেখেছে। আমি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বলবো না। ওই আমায় একবার, আমারও একটা দেয়াল লিখেছে, ফ্রন্ট বানানটা একটু ভুল লিখেছে। আমি দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম,
আমাকে কয়েকটা বন্ধুও বলেছে, আমার খিল্লি করছিল। আমি বললাম এ তো 34 বছরদের বামেদের ফল, এটা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? আমার হাতে শিক্ষা দেয়নি, পেন বই খেতে বই পেন খাতা তুলে দেয়নি বলি তো আমি ফ্রন্ট বানানটা ভুল লিখেছি। তুলে দেওয়ার দায়িত্ব কার? এই 13 বছরের শিক্ষা তুলে দেওয়ার দায়িত্বটা কাদের ছিল? হাজী সাহেব তথা তৃণমূলদের ছিল। তুলে দেয়নি বলে আমরা মূর্খ হয়েছি। 34 বছরে তুলে দেওয়ার দায়িত্ব কার ছিল? নিরাপদ সর্দারদের। তার আগে 25 বছরে তুলে দেওয়ার দায়িত্ব কাদের ছিল? অধীর রঞ্জন চৌধুরীদের। তারা তুলে দেয়নি বলি আজকে রেখাপত্র হয়তো সইটা ঠিক করে করতে পারেনি। আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো না, কিন্তু আমি এই বসিরহাট লোকসভার কথা বলছি। যতটুকু আমাদের সার্ভে টিম নিয়ে আমরা সার্ভে করে দেখেছি যে শুধু সময়ের অপেক্ষা। সর্বপ্রথম যে সার্টিফিকেটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লোকসভা থেকে নির্বাচন থেকে আমরা পাবো, এই পশ্চিমবাংলা যে কটা প্রার্থী দিয়েছি সেটা হচ্ছে বসিরহাট। আরো সিটগুলোতে আমরা কন্টেস্টের জায়গায় আছি, কিন্তু বসিরহাটটা আমরা সবার টপে আছি। বসিরহাট, বালাসাত, উলুবেড়িয়া, মথুরাপুর, জয়নগর, এগুলো খুব ভালো ভালো জায়গাতে আছি। এদিকে যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবারও প্রস্তুত আছে। শুধু সাইলেন্ট ভোটাররা রেডি। মিটিং মিছিলে বলেছে ভাইজান যেতে পারবো না, অসুবিধা আছে, কারণ মিটিং মিছিলে গেলে কার রুজি রুটির জায়গা এরা বন্ধ করে দেবে। আমিও বলেছি আসতে হবে না, সকাল সন্ধ্যে তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোট, দাদা দি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ কর। আর সকালবেলা এই 1 তারিখে সকালবেলা 1 তারিখে সকালবেলায় চুপচাপ খামে ছাপটা দিয়ে চলে যাবে, আমি এটা বলে দিয়েছি। তো আমাদের এখানে জেতার জায়গায় আছে, কিন্তু এখানে মিসগাইড করছে কারা? তৃণমূলের বন্ধুরা, বিজেপির ভয় দেখাচ্ছে, আর সিপিএম আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। আমি আপনাদের বলে দিই, যে কোনো যে জায়গায় ডাকতে পারে, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা কোনো পয়েন্ট? গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকে। তো যেটা বলছি বন্ধু, আপনারা যারা উপস্থিত হয়েছে, বিজেপি দ্বারা ভাবছেন এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে, তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের অপশাসনের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল থেকে যারা চুরি করে, যারা রেশন চুরি করে, যারা আপনার উন্নয়নের জন্য যে টাকা এসেছে যারা লুট করে দিচ্ছে, এদের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলে ভোট দিতে হবে। আমি তাদের বলবো, আমি বসিরহাট লোকসভার কথা বলছি, এই ভোটটা দিয়ে নষ্ট করবেন না। যদি আপনারা প্রকৃত অর্থে চান এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের মস্তানি, তৃণমূলের রাহাজানি, তৃণমূলের কাঠপানি খাওয়ার এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে, তাহলে বলবো বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। এই ভোটটাই লোকসভা নির্বাচনে খাম চিহ্নকে দেন, মার্জিন এমন বাড়বে তৃণমূল এমনি ঘরে ঢুকে যাবে। যে বামপন্থী বন্ধুরা লাল ঝান্ডায় বিশ্বাসী, লাল ঝান্ডা দেখলেই তারা ভোট দিয়ে দেন, তাদের আবেগকে আমি সম্মান জানিয়ে বলছি, এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না, এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে বলবো, যদি প্রকৃত বামপন্থাকে এগিয়ে নিয়ে যেতে চান, এবারে নিরাপদ বাবুকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আখতার রহমানকে ভোট দিন, খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান। এই বসিরহাটে বামপন্থার প্র্যাকটিস করার সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলব। আজকে কিছু বামপন্থীরা দিনে বামপন্থী আর রাত্রে কেউ বিজেপির কোলে তুলছে, তো কেউ তৃণমূলের কোলে তুলছে। এদের থেকে সাবধানে থাকবেন। আপনাদের বলবো, ওকেও একটা আইসক্রিম কিনে দাও, মুখে ও চুষতে থাকুক। 2 হাতে 2টা আইসক্রিম দাও, ওর বড় ছেলে 2 হাতে 2টো আইসক্রিম দিয়ে বলে একটা একবার চুষো, একটা একবার চুষো, না বার করে মুখ থেকে। আজকে এই সমাবেশে আরো লোক হতো। আমাদের তৃণমূলের উন্নয়ন বাহিনী, বাইক বাহিনী আমাদের অনেক লোককে আটকেছে। তবে যাদেরকে আটকেছে তাদেরকে কি আইএসএফ থেকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে? ভাই, বিরত রাখতে পারবে না, কারণ ভোট চুপচাপ যাবে, খামচিহ্ন দিয়ে চলে আসবে। আমি আপনাদের বলবো, আমি শেষের দিকের পরে আমার একটা প্রোগ্রাম আছে, শুধু এতটুকুই আমি আপনাদের একটা অনুরোধ করে যাব। আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আপনারা যদি চান আগামী 5 বছর, ওকে আইসক্রিমটা দিয়ে নিয়ে এসে আবার এখানে বসাবে, ও মুখে দুটো তুলে গায়ে নালে পড়ে যাবে, তো মুখ থেকে বার করতে পারবে না।
আপনারা যদি চান আগামী 5 বছর আপনাদের জন্য আইনসভায় আইন তৈরি হোক, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই, ফুলে হাত দেওয়ার দরকার নাই। কারণ এই ফুলটাকে দেখতে খুব ভালো লাগছে, এই 3 দিন পরে এই ফুলটা যদি বাড়িতে রাখেন কি হবে? পচবে, শুকোবে, প্রথমে পচবে, পচে যদি এটাকে সার গাদায় না ফেলেন পোকা জন্মাবে। এই পোকা থেকে আপনার আমার বাড়ির সদস্যার শরীরে যদি যায় শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বলবো একটা 13 বছর ধরে আছে আর একটা 10 বছর ধরে আছে। 10 বছরকে বিসর্জন দেওয়ার সময় এসে গেছে, 13 বছরটাকে 2026 আমরা বিসর্জন দেব। তাই এটাকে এখন আমরা সার গাদায় ফেলে দেব। তাই অনুরোধ করছি আপনাদেরকে, যে ফুল এক্সপায়ার হয়ে গেছে এই ফুলকে আর ঘরে রাখা যাবে না, সার গাদায় ফেলুন। আর যেখানে খামজিনি কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুধু এতটুকুই প্রশ্ন করুন, 2011 সালের আগে পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা 34 বছর বাংলায় ক্ষমতায় ছিলেন। 34 বছর বাংলায় ক্ষমতায় থাকার পরেও এখনো কেন ইছামতির ওপরে ব্রিজটা হলো না? সেই জবাবটা দেন। এই বাজিতপুরের হসপিটালটা উন্নত মানের তখন কেন করেননি? তখনও আমাদেরকে কলকাতায় ছুটে যেতে হয়েছিল, এখনো আমাদের কলকাতায় ছুটে যেতে হয়েছে। আর আপনাকে সুযোগ দেব না। এবার আমরা খামচিহ্নকে সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠাবো। খামচিহ্ন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আওয়াজ তুলবে। বলতে পারবেন তো ভাই? ভাই শেষ করছি, একটা আপনাদের কাছে অনুরোধ, আমার অনুরোধটা এটাই। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? সুজন চক্রবর্তীর সাথে পার্থ চ্যাটার্জির হাতাহাতি লড়াই হতে? শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? কারো লড়াই দেখিনি। উল্টে আমরা কি দেখেছি? দিলীপ ঘোষ বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে কেক কাটছে। আমরা কি দেখেছি? পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা এসি রুমে বসে আছে। আমরা কি দেখলাম? বরানগর উপনির্বাচনে তন্ময় বাবু সিপিএম এর থেকে দাঁড়িয়েছে আর সজল বাবু বিজেপির থেকে দাঁড়িয়েছে, তারা কোলাকুলি করছে। কোনো অসুবিধা নেই, আমি এর বিরোধিতা করব না। আমরা কি দেখলাম? দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী, কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী, ভোটের দিনে তারা কোলাকুলি করছে, আমি এর বিরোধিতা করি না, ভালো কথা। কিন্তু তারা যদি কোলাকুলি করতে পারে, আপনারা এই কাটিয়াতে, আপনারা বাদুরিয়াতে, আপনারা বসিরহাটে, আপনারা শাসনে, আপনারা ভাঙড়ে, আপনারা ক্যানিংয়ে, সমস্ত রাজ্যের বুথ স্তরে কেন মারামারিতে জড়িয়ে পড়েন ভাই? কেন জড়িয়ে পড়েন? এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা দেখুন বড় নেতাদেরকে, তারা যদি মারামারি হানাহানিতে না জড়ায় তাহলে আপনারা কেন জড়াবেন? আপনাদের কাছে অনুরোধ, ভোট আসবে যাবে, ভোট নিয়ে দিল্লি চলে যাবে, আবার নেতা এসি রুমে যাবে, দিল্লি চলে যাবে, ভোট নিয়ে ফ্লাইট চড়ে দিল্লি যাবে, এসি ট্রেনে দিল্লি যাবে, 5 বছর হয়ে গেলে পেনশন পেয়ে যাবে। আর আপনাকে আমাকে কি করবে? এই ভোটের জন্য খুনোখুনি হানাহানিতে জড়িয়ে দেবে। আমি অনুরোধ করছি এ কাজে আপনি জড়াবেন না। অনুরোধ করছে এটাই, আপনারা ভোটের জন্য প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন না। আচ্ছা, আপনারা বলুন, 1952 সাল থেকে এই ধরনের একটা স্লোগান হচ্ছে না? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই ধরনের স্লোগান। লড়াইটা করছে কি আর বাঁচছে কে? লড়াইটা কি মোহাম্মদ সেলিম সাহেব করে, সুজন চক্রবর্তী করে, দিলীপ ঘোষ করে, কুণাল ঘোষ করে, মমতা ব্যানার্জি করে, অভিষেক ব্যানার্জি করে, শুভেন্দু অধিকারী করে? এরা লড়াই করে না। লড়াই কে করে? 300 টাকার রোজে যারা থাকে চটে যারা বসে আছেন, এরা লড়াই করছে আর বাঁচছে বড় বড় নেতারা। তাই অনুরোধ করব, আর লড়াই নয়। তারপরেও যদি নেতারা আপনাদেরকে লড়াই করতে বলে, কারণ আমার মাইকের আওয়াজ বাজারে যাচ্ছে, তৃণমূলের বন্ধুরা শুনছে হয়তো, বিজেপির বন্ধুরা শুনছে হয়তো, কংগ্রেসের বন্ধুরা শুনছে হয়তো, সিপিএম এর বন্ধুরাও শুনছে হয়তো। আমি প্রত্যেকটা নেতাদেরকে বলবো, বুথ স্তরের আর লড়াই জড়াবেন না। আজকের পর থেকে যদি নেতারা বলে লড়াই করো, তখন কি বলবেন আপনারা? নেতাই লড়াই করো, নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এটা বলতে পারবেন তো? আর মারামারি হানাহানিতে জড়াবেন না। কেন নওশাদের উপরে এত রাগ জানেন? আমার দাদুদেরকে গাছে তুলিয়েছিল পাম দিয়ে। এই যারা বসে আছেন চটে, একটু ভাবুন আপনার দাদুদের কথা। পাম দিয়ে গাছে তুলেছে, দাদা বলেছে পাখি পাড়তে হবে। পাখি পাড়তে গিয়ে কেউ পড়ে ঠ্যাং ভেঙেছে, হাত ভেঙেছে, মারা গেছে। আবার কেউ পাখি পড়ে নিয়ে এসছে, পাখি পড়া হয়ে যাওয়ার পরে ও খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। আমার দাদুগুলোকে ধ্বংস করেছে, এভাবে করেনি?
আপনার বাবাদেরকে দেখুন, একইভাবে পাম দিয়েছে, গাছে তুলেছে, ওই পাখি পেড়ে কেউ পড়ে মরেছে, নালে কেউ পেড়ে দিয়েছে, পাখি পেড়ে নেওয়ার পরে কি বলেছে যে খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। এখন আপনাকে আমাকে তুলতে বলছে, আমি বলছি এখন আর আমি উঠবো না। আমার দাদুকে তুমি তুলেছো, আমার বাবাকে তুলেছো, আমি আর উঠবো না। আমি পাখি পাড়তে উঠবো অবশ্যই, নিজের জন্য পাখি নিয়ে পেড়ে নিয়ে চলে আসবো, তোমার জন্য আমি আর পাখি পাড়তে উঠবো না। এবার যখনই বলছি তখনই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে, তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে। আমার বক্তব্য, আমার দাদু পাখি পাড়তে উঠেছে, আমার বাবা পাখি পাড়তে উঠেছে, তারা ধ্বংস হয়েছে। আমি পাখি পাড়তে উঠবো, আমার জন্য রাখবো। আর আপনি পারতে পারেন না, আমরা গাছে ওঠার শিকার চড়িয়ে দেবো, গাছে চড়া আমরা শিখিয়ে দেবো, না পারলে মই লাগিয়ে দেবো। গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন, নিচে কাশি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো, পড়ে গেলে ধরে নেবো, কিন্তু আপনার জন্য আর পাখি পারবো না। তখনই আপনার রাগ হয়ে যাচ্ছে। সমস্যাটা কোথায় জানেন? আমাদের উপরে এত রাগ কেন? আপনারা জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিই। হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা, এই ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও, এই ভাই ও ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি, ওর সবটা মাথা খারাপে, ওর মাথা খারাপ বলছো, ওর মাথা খারাপ নয়, বলছি তো সবটা করেনি, বুঝতে পারলাম, দেখুন এবার বুঝতে পারলাম ওকে, এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম। তো আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে। আমাদের বক্তব্য একদম খোলা, আমাদের উপর কেন এদের রাগ? আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা ওয়াকাফ সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে, বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে, ওই দেবত্ব সম্পত্তি, ওই ওয়াকাফ সম্পত্তি ওগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে। দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি ছিল, দেবদেবী মন্দিরকে ফিরিয়ে দিতে হবে। সমস্ত ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে হবে। মাদ্রাসার নামে, মসজিদের নামে যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে দিতে হবে। যখন আমি দেবদেবী সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল, ওর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসলমানদের দল, আইএসএফ ওর কাছে যাস না। আমি যখন ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, মাদ্রাসা মসজিদে তার সম্পত্তিকে বুঝিয়ে দেওয়ার কথা বলছি, তখনই হয়ে যাচ্ছে বিজেপির দালাল। যাব কোথায় আমি ভাই? আমি হিন্দু মায়ের, আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি গেছে, চুরি হয়েছে, তার প্রতিবাদ করলে আমি মুসলমানদের দল, আর এদিকে ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে, এর হয়ে কথা বললে আমি বিজেপির দালাল। যাব কোথায়? যাওয়া কি, বলা কি ছেড়ে দেবো নাকি? আমি যখন বলছি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য, যে দলিত আদিবাসীকে নাকি মমতা ব্যানার্জি খুব ভালোবাসে, ভালো কথা, ঠিক মাইনরিটিদেরকে ভালোবেসে যেমন কি করছে, এমন সূক্ষ্মভাবে ছুরি চালাচ্ছে, ধরতে পারছেন না, ঠিক দলিত আদিবাসী ভাইকেও মমতা ব্যানার্জি সূক্ষ্মভাবে ভালোবেসে ছুরি চালাচ্ছে। এসটি এসসি কোটাতে, যেটা দলিত আদিবাসী ভাইদের জন্য সংরক্ষণ, সেই কোটাতেই চাকরি কারা করছে? নন এসটি এসসিরা। যখন এর আমি প্রতিবাদ করছি, যখন মাইনরিটিদের, মুসলমানদের চাকরি নাই কেন যখন বলছি, তখন আমি বিজেপি দালাল, নালে মুসলমানদের দল হয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ বলবো, অনুরোধ করবো আপনাদেরকে, আমাদেরকে 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। যদি না ভালো লাগে ভোট দেবেন না, জোর জবরদস্তি করবো না, কিন্তু এই শুভেন্দু অধিকারীদের, এই রেখা পাত্রদের ফাঁদে আপনারা পা দেবেন না। এরা ক্ষমতায় টিকে থাকার জন্য, এরা ক্ষমতার মসনদে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা দীর্ঘদিনের সম্পর্ক আমাদের ছিল, প্রতিবেশী সম্পর্কগুলোকে এই শুভেন্দু অধিকারীরা, এই সুকান্ত মজুমদাররা এই হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে বিভাজন করতে চাইছে। আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘাটাকে আরো বেশি ক্ষতি করে দিচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের, এই বিজেমূলকে একটাও ভোট নয়, এই বিজেমূলকে একটাও ভোট নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে, সিপিএম এর বন্ধুরা নাকি আমার নামে বলছে নওশাদ সিদ্দিকীর জন্য জোট হয়নি। আমরা তো জোট চেয়েছিলাম, নওশাদ সিদ্দিকীকে 3টে সিট দেবে, নিয়ে চুপ করে বসে যাব। ও আত্মসম্মান বিকিয়ে নওশাদ সিদ্দিকী জোট করেনি, আগামী দিনেও করবে না।
আমরা 14 চেয়েছিলাম, 14, 12, 11, 10, 9, 8, 7 পর্যন্ত নেমেছিলাম। ওনারা একটা দুটো দিয়ে ওই যেমন দুটো হাতে দুটো আইসক্রিম দিয়ে ছেড়ে দেবে, হতে হবে না। কারণ আমি শুধু আমার জন্য ভাবি না, আমার সোসাইটির জন্য ভাবি, আমার দলিতের জন্য ভাবি, আমার আদিবাসীর জন্য ভাবি, আমার মুসলিমের জন্য ভাবি, আমার পিছড়ে বর্গের মানুষের জন্য আমি ভাবি। সুতরাং আমাকে আত্মসম্মান বিকিয়ে আমি জোট করব না। ওদেরকে বলুন যে তোমরা অনেক কথা বলছো, তোমাদের শুধু একটা কথার উত্তর দাও। বসিরহাটে নিরাপদ বাবুর হয়ে, নওশাদরা অচ্যুত বাদ দাও, বসিরহাটে নিরাপদ বাবুর হয়ে রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা সমাবেশ করো, তাহলে জানবো কংগ্রেস আর সিপিএম এর সত্যিকারের জোট হয়েছে। ওদের প্রশ্ন করুন, কুচবিহারে সিপিএম প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, তাহলে কি জোট হলো? ওদের প্রশ্ন করুন, ঘাটালে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, জোটটা কি তাহলে হয়েছে? ওদের প্রশ্ন করুন, পুরুলিয়াতে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, তোমরা নাটক করছো আর শব্দ নওশাদ সিদ্দিকীর। ওদের প্রশ্ন করুন, রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিল কেন? আচ্ছা, এখন প্রধানমন্ত্রীর মুখ বিরোধী থেকে কার আছে ভাই? কার? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই নয়, আখতার রহমান বিশ্বাসে নিশ্চয়ই নয়, সেটা কার? কেউ অস্বীকার করবে না, রাহুল গান্ধীর। রাহুল গান্ধীকে পার্লামেন্টে যে আপনার কি বলে কেরলে ওয়াইনাডে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, আর এখানে বড় বড় কথা বলছে। এই নিরাপদ বাবুদেরকে বলবেন, সত্যিকারের যদি তোমরা জোট করে থাকো, সত্যিকারের কংগ্রেসের সাথে যদি তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো, তাহলে আমাদের এই বসিরহাটে গান্ধী পরিবারের কাউকে নিয়ে এসে একটা জোটের মিটিং করে দেখাও, তাহলে জানবো তোমরা সত্যিকারের প্রোগ্রাম করছো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এখানে রাহুল গান্ধী এসে একটা প্রোগ্রাম করে, তারপরে এসে আমাদের দরকার লাগলে আখতারের নামের হয়ে বলবো আখতারকে ভোট দিতে হবে না, আমি রাহুল গান্ধীকে ভোট দিতে বলবো। এত বড় চ্যালেঞ্জ করে গেলাম, এত বড় চ্যালেঞ্জ করে গেলাম। সিপিএম এর নেতারা যারা আছেন, বামপন্থীরা যারা আছেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন আপনারা কি জোট করেছেন? জোটের নামে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন না তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন, তার প্রমাণটা বাংলার মানুষ দিয়ে দেবে 1 তারিখে, আর 4 তারিখে হাতে নাতে বাংলার মানুষ এই যে কংগ্রেস সিপিএম কে বুঝিয়ে দেবে। বলছি তো, বলছে জোট হয়েছে। আরে কেন্দ্রের নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে একটাও দেখেছেন বাংলাতে? উল্টে অধীর রঞ্জন চৌধুরীকে চমকাচ্ছে যে মমতার বিরুদ্ধে কথা বললে দল থেকে বার করে দেবো। অধীর রঞ্জন চৌধুরীকে আমি ছোট মোদি বলি, আমি ছোট মোদি বলি। আগামী দিনে মোদির কলেজেই দুলবে, দেখে নেবেন, এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ছোট মোদি। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই তৃণমূলের সরকারকে, এই মমতা ব্যানার্জির সরকারকে যেভাবে সমালোচনা করে, সেটাকে কিন্তু আমি সমর্থন করি, সেটাকে সমর্থন করি। তো একটা ঘোর একটা প্রোগ্রাম কলকাতাতে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর কি আছে সোনিয়া গান্ধীর কাউকে একটা করে দেখাতে বলুন তো, তাহলে জানবো সত্যিকারের জোট করছে। এটা জোট হয়নি, এটা ঘোট হয়েছে। এই ঘোটে হাত দিয়ে আপনার হাতকে নষ্ট করবেন না। বামপন্থী বন্ধু কংগ্রেসকেও বলবো, এই ভোট নষ্ট করবেন না। আসুন আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দিন। বসিরহাট থেকে সমস্ত দুর্নীতি বন্ধ করে, অপশাসনকে দূর করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই আঠুরিয়া অঞ্চল কমিটিকে আইএসএফ এর, ধন্যবাদ জানাই বাজিতপুর অঞ্চল কমিটি আইএসএফ, শায়েস্তানগর অঞ্চল কমিটি, ওয়ার্ড নাম্বার যেগুলো আছে 11, 12, 13, 14, 15 সকলে যারা আছেন এখানে, মিয়ারাজ সহ আমাদের মামুন সহ যারা নেতৃত্বরা ভাইয়েরা আছেন, শায়েস্তানগর অঞ্চল যারা নেতৃত্বরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং যারা দর্শক বন্ধুরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্রশাসনের বন্ধুরা আমাদেরকে সুন্দরভাবে কোঅপারেট করেছেন, ট্রাফিকটা সুন্দরভাবে সামলেছেন, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রশাসনের বন্ধুদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধু যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আইএসএফ জিন্দাবাদ।